শুরুতেই মাই টিভি স্পেশাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিভাগের মতো ক্যাম্পাসগুলোতেও ফিরছে স্বস্তি। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে কাজ করছে বিভিন্ন ছাত্র সংগঠন, এমনকি ভালো কাজের প্রতিযোগিতায় নেমেছে তারা। আর একে অপরকে কাজে বাধা সৃষ্টি না করে সাধুবাদ দিচ্ছেন একে অপরকে। ২৪-এর আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখার উপর জোর দিয়েছেন সাবেক ছাত্র নেতারাও। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। অধিকার আদায়ের আন্দোলন দমাতে গেল ১.৫ দশকের নিষ্ঠুরতা ছাড়িয়ে গিয়েছিল সকল অধ্যায়কে। জেল, জুলুম, নির্যাতন, গুম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সকল বিভাগকে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে ফেলার মতো জঘন্য পদক্ষেপও নেওয়া হয়েছিল অবলীলায়। ধর্ম এবং নৈতিক শিক্ষাকে পাশ কাটিয়েই প্রজন্মকে গড়ে তোলার প্রচেষ্টাও করা হয়েছে। এমনকি পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজনের উপরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনাও ঘটেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসকের পতনের পর অবস্থার পরিবর্তন এসেছে। যার যার মতো করে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে কাজ করছে ছাত্র সংগঠনগুলো। একদিকে গোটা মাস জুড়েই শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠান করে সুনাম কুড়াচ্ছে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে হিফজুল কুরআন ও তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনে শিক্ষার্থীদের মন জয় করতে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদলও। আমাদেরকে সাধারণ শিক্ষার্থীরা জাজমেন্ট দিবে যে আমরা ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। আপনি ক্যাম্পাসগুলোতে গেলে এখন দেখতে পাবেন যে আগের মতো ছাত্র রাজনীতির নামে যে দাসত্বের শৃঙ্খল সেটা অনেকটাই কেটে উঠেছে। গেল ১.৫ যুগে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ এবং তাদের দোসরদের ছাড়া নাম উচ্চারণও ছিল মহা অপরাধ। এখন ভ্রাতৃত্ব ফিরছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সৌহার্দ্যপূর্ণ এমন সম্পর্ক ধরে রাখতে চায় প্রধানতম ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একদম প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন সেখানে ছাত্র রাজনীতি করতে পারে, তারা শিক্ষার্থীদের কাছে তাদের আবেদন তারা পৌঁছে দিতে পারে। আমরা বলি যে রাজনীতি বন্ধ নয়, মানে মাথা ব্যথা করলে মাথা কেটে দেওয়ার তো সমাধান না আসলে। তো ক্যাম্পাসে এখন রাজনীতি কিভাবে চলবে তার একটা নীতিমালা তৈরি করুক এবং সব ছাত্র সংগঠনগুলো সেগুলোতে এগ্রিমেন্ট করুক। আমরা একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতি তৈরি করার চেষ্টা করছি এবং আমরা চাই যে ক্যাম্পাসের যে নেতৃত্ব সেটা উঠে আসুক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। সম্পর্কের অবনতি হতে পারে এমন কাজ কিংবা কথা এড়িয়ে চলার ব্যাপারে পরামর্শ এবং আহ্বান একে অপরের প্রতিও। যতদিন পর্যন্ত তারা স্বৈরাচারের বিরুদ্ধে আছে, সব রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যায়ের বিরুদ্ধে আছে, আমরা তাদের সাথে বারবার বলেছি রাজনৈতিক সহাবস্থান থাকবে আমাদের ভিতরে। সহাবস্থান যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রত্যেকটি সংগঠনের সহনশীল আচরণ করা উচিত। প্রত্যেক ছাত্র সংগঠনই তার নিজের জায়গা থেকে নিজস্ব আদর্শ চর্চা করবেন, সেটা যেন কোনো অবস্থায় ফ্যাসিবাদী চরিত্রের সাথে না মিলে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই ক্যাম্পাসের সুষ্ঠু ধারা বা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে ১৯৭১ ও ২০২৪-কে একই কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কথা বলেন। নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনে বেশিরভাগ বিরোধিতা করেছে বিএনপি, তবে বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনের অধিকাংশের সঙ্গে বিএনপি একমত বলেও জানান তিনি। বলেন, গণতন্ত্র চরিত্র হারিয়েছে, তাই গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার। কর্মকর্তাদের, অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এসএসবি ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে, যার সাথে আমরা একমত নই। তার পরিবর্তে মন্ত্রিপরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা এটা দ্বিমত পোষণ করছি। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে সংলাপের তৃতীয় দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সকাল 9:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক শুরু হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়। কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের নেতৃত্বে 6 সংস্কার কমিশনের প্রধান এই বৈঠকে উপস্থিত আছেন। পরে জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 151টিতেই একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া মৌলিক অধিকার রক্ষায় জেলায় নাগরিক আদালতের প্রস্তাব, টাকা পাচার ফেরত আনার বিষয়ের জন্য বিশেষ ট্রাইব্যুনাল, প্রাদেশিকের পরিবর্তে বিভাগীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া সংস্কারের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে এনসিপি। স্বাভাবিক বৃদ্ধি পাইছে যে সম্পত্তি, এইটা বাজেয়াপ্ত করার জন্য ওই নীতিটা ব্যবহার করার জন্য, যে এইটা বাজেয়াপ্ত করবে তাদের এসে প্রমাণ করতে হবে যে আসলে এই সম্পত্তিটা তারা বৈধ পথে উপার্জন করছে। সরকারকে এটা প্রমাণ করার দায়িত্ব নিয়ে এই কাজটাকে লিঙ্গার করার কোনো দরকার নেই। তাদের এফিডেভিটের মধ্যেই প্রমাণ আছে যে তাদের সম্পদ 2400 গুণ বাড়ছে, কারো 8000 গুণ বাড়ছে, কারো 20,000 গুণ বাড়ছে। তাহলে এই যে অস্বাভাবিক বৃদ্ধি, এটা হচ্ছে মানে আমরা মনে করছি যে দুর্নীতির সম্পদ, এবং এইগুলিকে আসলে বাজেয়াপ্ত করলে তাদেরকে এসে প্রমাণ করতে হবে যে তারা বৈধ পথে এটা করছে। এই ধরনের যেন একটা আইনটা পরিবর্তন করে, তার জন্য আমরা বলছি। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার রায়ের তারিখ আগামী 27 মার্চ ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন। গত 17 ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। জি.কে. শামীমের মা পলাতক ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর শামীমের আইনজীবী শাহিনুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়। এরপর আসামিদের আত্মপক্ষ শুনানি, সাফাই সাক্ষ্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে আবার রায়ের তারিখ ধার্য করা হলো। গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল বেকার এবং সে নেশার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। সকালে ঘুম থেকে না ওঠার শ্বশুর ঘরের পিছন দিয়ে জানালা টেনে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুরের পুবাইলে লরি ইজিবাইক সংঘর্ষে হানিফ ও সাব্বির নামে 2 জন নিহত এবং 2 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সকালে গাজীপুর মহানগরীর পুবাইল থানার টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান এলাকায় এই ঘটনা ঘটে। তবে গুরুতর আহত 2 যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সকালে টঙ্গী থেকে 5 জন যাত্রী নিয়ে মিরের বাজারে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ব্যাটারি চালিত ওই ইজি বাইক। পথে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান দক্ষিণ পাড়া এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সাথে পুবাইলমুখী ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজি বাইকের চালক ও 1 যাত্রী নিহত হয় এবং অপর 2 যাত্রী গুরুতর আহত হন। ঈদ উল ফিতরকে সামনে রেখে শাড়ির দোকানগুলোতে ভিড় করছেন নারীরা। তাদের অত্যন্ত পছন্দের পোশাকটি মিলছে সাধ্যের মধ্যে। তবে নতুন প্রজন্ম শাড়ির বদলে 3 পিসের দিকে ঝুঁকছেন বলেও জানিয়েছেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় শাড়ির দোকান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। শাড়ি এই নামটির সাথে জড়িয়ে আছে বাঙালি নারীর আবেগ আর ভালোবাসা। তাই তো ঈদ, পুজো বা পারিবারিক অনুষ্ঠান সব উৎসবেই তাদের প্রথম চাওয়া শাড়ি। বোনের ছেলের শাশুড়ির জন্য শাড়ি কিনবো। বাজেটটা তেমন টার্গেট নেই, তারপর দেখি যেটা ভালো পছন্দ হবে সেটা নিব। শাড়ি বলতে গেলে সত্যি এটা একটা ইমোশন। যে কোনো ফাংশনে শাড়ি পরলে মেয়েদের আর কিছু কোনো সমস্যা হয় না, যে কোনো প্রোগ্রামে শাড়ি পরা যায়। দোকানে বাহারি শাড়ির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দেশি শাড়ির পাশাপাশি মিলছে ভারতীয় ও পাকিস্তানি শাড়িও। 400 থেকে 1200 টাকার মধ্যে ফুটপাতে আর 800 থেকে 20,000-এর মধ্যে শাড়ি পাওয়া যাচ্ছে শপিং মলগুলোতে। এখানে আমাদের 400 থেকে শুরু, 1000-1200 টাকা দেবে। আমরা আর কি স্টক ক্লিয়ারিং সেল মালগুলো বিক্রি করি, তো সব ধরনের লোকই আসে আর কি। আমাদের এখানে সর্বনিম্ন 800 থেকে শুরু করে আপনার যেমন টাঙ্গাইল আইটেমগুলো আপনার সিল্ক কাতানগুলো আপনার 800 থেকে শুরু করে 3000 পর্যন্ত। এখন দিন যাচ্ছে দেখা যাচ্ছে শাড়ির ব্যবসাটা, শাড়ির চাহিদাটা নারীদের কমে যাচ্ছে।
এখন থ্রি পিসের দিকে ঝোঁক চলে যাচ্ছে বেশি। বিক্রেতারা জানিয়েছেন নতুন প্রজন্মের শাড়ির প্রতি আগ্রহ কমেছে, তাদের ঝোঁক রয়েছে থ্রি পিস সহ ওয়েস্টার্ন পোশাকের প্রতি। এতে বিগত বছরগুলোর তুলনায় কমেছে বিক্রি। এটা এখন শাড়িটা হয়েছে অকেশনালি একটা ড্রেস হয়ে গেছে, এখন ঘরে ঘরে সবাই রেগুলার ইউজুয়ালি জন্য থ্রি পিসটা বেশিরভাগ প্রেফার করে। এবারে যে নাই সেটা না আছে মোটামুটি, তবে প্রত্যাশিতভাবে নয় আর কি। এবছর শাড়ির বাজারটা কিছুটা মন্দায় বলা যায়। ক্রেতারা বলছেন সময় বদলেছে রুচি। একসময় দৈনন্দিন ব্যবহার্য পোশাকটি এখন উৎসব নির্ভর হয়ে পড়েছে। আমি এবার প্ল্যান করছি যে আমি এবার একটা শাড়ি নিব, কারণ আমার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, ওই জন্য আমি ভাবছি যে এবার একটা শাড়ি কিনবো। সচরাচর আমি শাড়ি খুব একটা পরি না, উৎসবেই পরি আর কি। ভারতীয় উপমহাদেশের নারীদের কাছে শত শত বছর ধরে প্রিয় পোশাক শাড়ি। সেই মসলিন থেকে শুরু করে আধুনিক শাড়ি, কোনো কিছুতেই যেন আকর্ষণ কমেনি বাঙালি নারীদের। তবে বিক্রেতারা বলছেন বিগত বছরের তুলনায় এবার শাড়ির বিক্রয় কিছুটা কম, কারণ নতুন জেনারেশন ঝুঁকছে ওয়েস্টার্ন পোশাকের দিকে। তারপরেও উৎসব আসলেই বাঙালি নারীর প্রথম পছন্দই হয় শাড়ি। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম ছোট বড় মার্কেট ও শপিং কমপ্লেক্স। বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের ক্রেতাদের পদচারণায় মুখরিত বিপণী বিতানগুলো। পরিবার ও প্রয়োজনের জন্য নতুন জামাকাপড় কিনতে ভিড় করছে ক্রেতারা। প্রতিনিধি আফামা কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। ঈদ যত এগিয়ে আসছে জমে উঠতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার। শহরের নিউ মার্কেট, পৌর আধুনিক সুপারমার্কেট সহ প্রতিটি শপিং মল, বিপণী বিতান ও ফুটপাতে কেনাকাটা করতে দোকানে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার দাম অনেকটাই বেশি, তবুও সাধ্যের মতো বাজেটেই পরিবার ও তাদের পছন্দের পোশাক সহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী কেনাকাটা করছেন তারা। পাকিস্তানি ড্রেসের দাম আপনার তুলনামূলকভাবে একটু বেশি। এত কালেকশন দেখে বাচ্চারাও কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা কিনবে কোনটা না। বাজেটের তুলনায় থ্রি পিসগুলোর দাম বা পণ্যগুলোর দাম অনেক বেশি। আর বিক্রেতারা বলছেন এবার শোরুমগুলোতে ভারতীয় পোশাক খুবই কম। দেশীয় পোশাকের পাশাপাশি আধিপত্য রয়েছে পাকিস্তানি পোশাকের। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাহারি পোশাকের সমারোহ রয়েছে এবার। কাস্টমার এবং ক্রেতা বিক্রেতা আমরা সমন্বয়ই ভালো একটা উদযাপন ফিল করতেছি আর কি। হ্যাঁ, ব্যবসায়িকভাবে আমরা খুশি। বেশি থ্রি পিস চলতেছে পাকিস্তানিটাই, আগা নূর আছে, তারপর বিন হামিদ আছে, নূরের কালেকশন আছে, খুব ভালো চলতেছে। ইন্ডিয়ান থেকে বা পাকিস্তানি থ্রি পিস খুব সারা ফেলছে। এদিকে চাপ বেশি থাকায় এবং সময় মতো কাপড় ডেলিভারি দিতে না পারার শঙ্কায় অর্ডার নেওয়া কমিয়ে দিয়েছে টেইলাররা। পেঁচা কিনা, তারপরে রেডিমেড কাপড় এবং আমরা এই যে টেইলারের সেলাইয়ের কাপড়, এই গত 2-3 বছর থেকে এবার অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেট, শপিং মলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমাদের এখানে যানজটটা একটা বড় বিষয়, আর তাছাড়া ঈদের সময় অবভিয়াসলি লোকজনের একটা চলাচলের মুভমেন্টের একটা সমস্যা হয়। সেই বিষয়টার জন্য আমরা ট্রাফিক পুলিশকে সবসময় আমরা এখানে ব্যস্ত রাখার জন্য মিটিং আছে এই বিষয়ে। ঈদ যতই এগিয়ে আসছে মানুষের কেনাকাটার বহর বাড়ছে, সেই সাথে বাড়ছে মার্কেট খোলা রাখার সময়ও। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। পবিত্র রমজান মাসকে ঘিরে এখন জমজমাট দেশের অন্যতম বৃহৎ কুষ্টিয়ার মধুপুর কলার হাট। খেতে দারুণ সুস্বাদু হওয়ায় এখানকার কলার দেশব্যাপী রয়েছে প্রচুর চাহিদা। পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় কোটি টাকার কলা সরবরাহ হয় এই হাট থেকে। এতে লাভবান হচ্ছেন কুষ্টিয়া সহ আশপাশের 5 জেলার কলা চাষিরা। প্রতিনিধি আব্দুল রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া খুলনা মহাসড়কের পাশেই অবস্থিত মধুপুর কলার হাট। মাসের 30 দিনই বসে দেশের অন্যতম বৃহৎ এই কলার হাটটি। খুব ভোর থেকেই এ হাটে সবরি, চাপা কলা সহ বিভিন্ন নামের কলা নিয়ে আসতে থাকেন কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পাবনা জেলার কৃষক ও ব্যবসায়ীরা। খেতে দারুণ সুস্বাদু হওয়ায় পবিত্র রমজান উপলক্ষে অন্যান্য সময়ের তুলনায় এখানকার কলার দেশব্যাপী চাহিদা বেড়েছে কয়েক গুণ। প্রতিদিনই ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় কোটি টাকার কলা সরবরাহ হয় এই হাট থেকে। এতে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। অনেক জায়গা থেকে ব্যাপারীরা আসে, আমরা মাঠ থেকে নিয়ে আসি। অনেক কলা আমার কিনাও আছে, আবার নিজেরও আছে, চাষও করি। 450 টাকা করে আনেছি,
460 টাকা বিক্রি হয়। আমি মাঠ করে বাগান ধরে কলা কিনি, এইখানে এসে বিক্রি করি। কলার আমদানি বেশি, পাটিও বেশি। মধুপুর হাটের কলা ফরমালিন মুক্ত ও খেতে সুস্বাদু, তাই সারা দেশ থেকে এখানে কলা কিনতে আসেন ব্যাপারীরা। এখানকার কলা বিভিন্ন জেলায় বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। সপ্তাহে 2 দিন এখানে হাট করি, আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি ভালো আছে। কলা কিনে ঢাকায় পাঠাবো, আরও তা আমার এবার খুব একটা দুধ ভালো, কলার দাম ভালো, বাজার ভালো। গাড়ি ভাড়া বাদে হাট খরচ সহকারে কমিশন নেই 10 টাকা কান্দে। 1988 সাল থেকে চালু হয়েছে মধুপুর কলার হাট। পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন অন্তত 50 ট্রাক কলা সরবরাহ হয় এ হাট থেকে। হাটের কর্তৃপক্ষ বলছেন, কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলা থেকে ব্যবসায়ীরা ও চাষিরা কলা নিয়ে আসেন এ মধুপুর হাটে। পাশাপাশি সারা দেশ থেকে এ হাটে কলা কিনতে আসেন ব্যাপারীরা। এর ফলে হাট এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। আর তাই মধুপুর কলার হাটের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা চাইলেন হাট পরিচালনাকারী। বাজারে যদি রাস্তা করে যায় ভিতরে, তাহলে আর কোনো সমস্যা হয় না, হাটের জায়গা প্রচুর, সেই হিসাবে বাজারের ভিতরে কোনো রাস্তা নেই, এই রাস্তাগুলো করার দরকার। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবার ৩,২৭৭ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ব্যাপক লাভজনক এ ফল চাষে চাষিদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। আমাদের হচ্ছে যে আপনার ৩,২৭৭ হেক্টর জমিতে কলা আছে। মূলত হচ্ছে কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ, প্রশিক্ষণ, ঠিক আছে, কি জাত চাষ করলে ফলন ভালো হবে, কিভাবে আন্তঃপর্যায় করে কিভাবে সার দিতে হবে, এইসব বিষয়ে, এবং কিভাবে যদি রোগ বা পোকামাকড় হয় কিভাবে কলা নিরাপদ করতে হবে, এইসব বিষয়গুলো নিয়ে কৃষকদেরকে সবসময় পরামর্শ দেওয়া হচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।